নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটা বেসিক্যালি হবে আপনাদের কমেন্টের রিপ্লাই। আপনারা মোটামুটি যা কমেন্ট করেছেন এই কদিনে, তো সেই কমেন্টের রিপ্লাই নিয়ে আজকে ভিডিও হবে। ঠিক আছে, তো ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, ধরুন আপনার কমেন্টটা যেখানে আছে আপনি খালি আপনার কমেন্টটা দেখে চলে গেলেন, বাদ বাকি কমেন্টগুলো দেখলেন না বা রিপ্লাইগুলো দেখলেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে। কেন কি, আজকে ধরুন একজন মানুষের যে প্রশ্নটা এসেছে ওই প্রশ্নটা আপনারও একদিন আসতে পারে। তো আপনি যদি সেটা পুরো ভিডিওটা দেখে সেই জিনিসটা একটু দেখে নেন, তাহলে কিন্তু আপনার সেই প্রবলেম কিন্তু কোনোদিন আসবেন না। ঠিক আছে, মানে আসবে না। তো এই কথাটা বলার আরও একটা কারণ আছে। ধরুন আপনি আজকে একটা স্টক বললেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি আজকে বললেন টাটা স্টিল সম্পর্কে রিভিউ করতে, অ্যানালিসিস করতে। ঠিক আছে, তো আমি ধরুন আজকে টাটা স্টিল সম্পর্কে অ্যানালিসিস করে দিলাম। ওকে, এবার আরেকটা দাদা ধরুন মানে ধরে নিন আরেকটা দাদা বলেছে এইচডিএফসি ব্যাংক সম্পর্কে মোটামুটি অ্যানালিসিস করতে। ঠিক আছে, আমি সেটাও ধরুন অ্যানালিসিস করে দিলাম। এবার আপনি টাটা স্টিলে আসলেন, অ্যানালিসিস দেখলেন, চলে গেলেন। ঠিক আছে, আপনি আর ভিডিওতে মানে কন্টিনিউ করলেন, আপনি ভিডিও দেখলেন না। আমি যে এইচডিএফসি ব্যাংক সম্পর্কে ডিটেলসে বললাম সেই জিনিসগুলো দেখলেন না। আর আমি তো খালি ধরুন স্টক মানে স্টক দেখিয়ে চলে যান। আমি স্টকে কিন্তু বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বলি। ঠিক আছে, কোনটাতে কিভাবে করা যেতে পারে, কিভাবে ইনভেস্ট করলে আপনার সুবিধা হবে, সব কিছু কিন্তু আমি বলার চেষ্টা করি। তো এই এইচডিএফসি ব্যাংকে যদি আপনি না দেখলেন, তাহলে কিন্তু আপনার ধরুন স্ট্র্যাটেজিটাও জানতে পারলেন না। এবার ধরুন একটা এমন সময় আসলো, একদিন এমন সময় আসলো যখন হচ্ছে আপনার এইচডিএফসি ব্যাংক সম্পর্কে জানার দরকার। তখন কিন্তু আপনি আবার কমেন্ট করে দিলেন, এই দাদা এইচডিএফসি ব্যাংক সম্পর্কে রিভিউ দিন। ঠিক আছে, তো এটা কিন্তু ওই জন্যই বললাম যে আজকে যে স্টকটা আপনার দরকার নেই, সেই স্টকটা হয়তো হতে পারে একদিন আপনার দরকার আছে। তো এই কারণে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনার মানে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এবার একটু শেখার জন্য একটু টাইম দিন, একটু ধৈর্য দিন। আমি জানি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে যারা আছেন তারা মানে পেশেন্স রাখেন। ঠিক আছে, কেন কি আমি লং টাইমের জন্য ইনভেস্ট করতে বলি সবাইকে। তো লং টাইমে ইনভেস্ট করতে গেলে, ইনভেস্টর হতে গেলে কিন্তু আপনাকে পেশেন্স ধরতে হবে। তো এখন এই ভিডিও দেখার জন্য যদি আপনি পেশেন্স না রাখতে পারেন, তাহলে শেয়ার মার্কেটে লং টাইমে হোল্ডিংয়ের জন্য 7 বছর ধরে কী করে পেশেন্স রাখবেন। তো ওই কারণেই আমি জানি আপনারা যারা ভিডিও দেখছেন সবার মধ্যেই পেশেন্স আছে। যদি পেশেন্স থাকে তাহলেই ভিডিওটা দেখুন, আদারওয়াইজ আমার মতে না দেখাটাই বেটার হবে। ঠিক আছে, তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের কমেন্টগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আরেকটা কথা, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও অ্যাভেলেবেল হয়ে গেছি। ঠিক আছে, যাদের আর কি ধরুন রানিং মার্কেটে বিভিন্ন রকম টিপস দরকার, বা আগামীকাল আর কি কোন শেয়ারটা সম্পর্কে নজর দিতে পারেন, এইসব বিভিন্ন রকম টিপস কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সরাসরি বলে দিই। ঠিক আছে, আমি কিন্তু যেগুলো ইউটিউবে বলতে পারি না, কেন কি ইউটিউবে বুঝতেই পারছেন ওরকম কোনো গাইডলাইন আছে বলে কিন্তু আমি দিতে পারছি না। কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সেই জিনিসগুলো পুরো একদম ডিটেলসে বলে দিতে পারি। ঠিক আছে, তো সেটার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে। আপনারা প্লে স্টোর থেকে গিয়ে আগে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে তারপরে গিয়ে এই ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে দিয়ে জয়েন করবেন। আর আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান, তাহলে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে দেখুন, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো ফেসবুক পেজেও আর কি লাইক করে ফলো করে আপনার যদি কিছু বলার থাকে আমাকে সরাসরি, তাহলে সেটাও কিন্তু মেসেজ করতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক ভিডিও। দেখা যাক প্রথম কমেন্টে কি আসছে। তো ইনি কমেন্ট করেছেন, নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 বিজ, এটা কি লং টার্মে ইনভেস্টের জন্য ভালো? দেখুন, আমি ইটিএফ সম্পর্কে এখন কিছু বলছি না, তবুও আপনাকে আমি একটা জিনিস আর কি বলে দিচ্ছি। দেখুন, নিফটি 50 মানে কি? নিফটি 50 মানে হচ্ছে মানে ভারতবর্ষের যে কটা আর কি কোম্পানি আছে তার মধ্যে টপ 50টা কোম্পানিকে নিয়ে গঠিত হয় নিফটি 50। ঠিক আছে, এবার এই যে ইটিএফ বললেন, এবার নিফটি 50 বিজ হচ্ছে আমার মানে হচ্ছে এই নিফটি 50-র আর কি ছোটো ভার্সন। ঠিক আছে, মানে জুনিয়র নিফটি 50 বলতে পারেন। ঠিক আছে, এরকম টাইপের একটু ধরতে পারেন। তো নিফটি 50-তে যদি আপনি ইনভেস্ট করছেন, তার মানে কি দেশের মধ্যে টপ 50 কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন। এবার ওটারই যদি আপনি জুনিয়র ভার্সানে যদি আপনি ইনভেস্ট করছেন, তার মানে দেশের মধ্যেই টপ আর কি 50 কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন। তো ঠিক সেরকমই দেশের যখন টপ 50 কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, তখন কিন্তু আপনার টাকাটা সেফ, আর লং টাইমে সেটা অবশ্যই বাড়বে। ঠিক আছে, কেন কি এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে ফিউচারে ভারতবর্ষের জিডিপি ক্রমশ বাড়বে। তো যত ভারতবর্ষের জিডিপি বাড়বে, যত ভারতবর্ষের ব্যবসা ভালো হবে, যত ভারতবর্ষের বাণিজ্য ভালো করবে, তত কিন্তু এই নিফটি 50 যেটা আছে, এই 20 বলুন বা নিফটি 50 যেগুলো আছে, এগুলো কিন্তু প্রপার গ্রোথ হবে। ঠিক আছে, তো সেটার জন্য আপনি লং টাইমে কিন্তু এটাতে ইনভেস্ট করে রাখতেই পারেন। ওকে, তবে হ্যাঁ, এন্ট্রি পয়েন্টটা দেখে নেবেন, এন্ট্রি কোথায় নিতে হবে এই জিনিসটা বুঝে নেবেন। আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ভাবছি, যে কোথায় ইটিএফে কোথায় এন্ট্রি নিলে সুবিধা হয়। আমি এটা একটা ভিডিও নিয়ে আসবো একদিন। ঠিক আছে, আমার যদি মনে থাকে আমি একদিন অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ওকে,
আচ্ছা, দেন কমেন্ট করেছেন কি, এফআইডিআইটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় দাদা। আচ্ছা, এফআইস মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার, ঠিক আছে। ডিআইস মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার। মানে কি, দেখুন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু খালি ইন্ডিয়ান মানে ভারতবাসীরাই কিন্তু ইনভেস্ট করে না, ঠিক আছে। ফরেনাররা বিদেশিরাও কিন্তু ইনভেস্ট করে। তো এই বিদেশিরা যারা ইনভেস্ট করে তারা হচ্ছে এফআই, ঠিক আছে। আর ভারতের মধ্যে যেসব ইনভেস্টাররা আছে, দেশীয় যেগুলো ইনভেস্টার, ডোমেস্টিক যেগুলো ইনভেস্টার, ওগুলো হচ্ছে ডিআই, ঠিক আছে। এবার এফআইডিআই এবার আপনার কোন কাজে লাগবে, যখন দেখবেন আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাবেন, ঠিক আছে। ওইখানে অনেক রকম কিছু থাকে, কি থাকে, প্রথমে থাকে প্রোমোটার্স, তারপরে থাকে এফআইস, তারপরে থাকে ডিআইস, ঠিক আছে, তারপরে গভর্নমেন্ট থাকে, তারপরে পাবলিক থাকে, ঠিক আছে, তারপরে আদার্স থাকে। বেসিক্যালি এই কটা জিনিসই থাকে। এবার সব সব শেয়ারে যে এই সব কটাই থাকবে এরকম কোনো কথা নেই। যেখানে ইনভেস্ট যারা করবে সেগুলো সেখানে কিন্তু তাদেরটাই দেখাবে খালি, ঠিক আছে। এবার ধরুন এফআইস মানে কি, যে শেয়ারে এফআইস হোল্ডিং বাড়াচ্ছে মানে কি, ফরেনার ইনভেস্টাররা কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। ডিআইসরা বাড়াচ্ছে মানে কি, সেখানে হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টার যারা আছে তারা হচ্ছে ইনভেস্টমেন্ট তাদের বাড়াচ্ছে, ঠিক আছে। এটাই বেসিক্যালি। আচ্ছা, নেক্সট কমেন্ট দেখা যাক। স্যার, এই স্যার কথাটা বলবেন না, আমি সবাইকে বারণ করি, আপনাকেও বারণ করবো। আপনি আমাকে দাদা ভাই যা খুশি বলুন, কিন্তু স্যার কথাটা বলবেন না। আমি আপনাদের মতো একজন সাধারণই মানুষ, ঠিক আছে। তো ইউনিয়ন ব্যাংক নিয়ে আপনি জানতে চেয়েছেন, চলুন ইউনিয়ন ব্যাংক সম্পর্কে দেখা যাক। তো চলুন ইউনিয়ন ব্যাংক সম্পর্কে দেখা যাক, ইউনিয়ন ব্যাংকটা কি আছে না আছে। তো যদি এখন দাম দেখি ইউনিয়ন ব্যাংকের, এখানে দেখাচ্ছে 118 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা আপার সার্কিট মেরেছে শেয়ারটা। এখন মার্কেট ক্যাপ কত আছে, 90,237 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। মিড ক্যাপ কোম্পানি মোটামুটি বলতে পারেন, লার্জ ক্যাপ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যবসা দেখবো। প্রফিট লস সেকশনে এলাম, এখানে এসে কোম্পানির বিক্রি দেখবো, রেভিনিউ, ঠিক আছে, সেলস বা রেভিনিউ যেটাই হোক না কেন। 2021 সাল থেকে দেখবো, 69,311, 68,230, 81,163, 1,03,76, 1,03,289 কোটি টাকা। তো রেভিনিউ কোম্পানি ঠিক আছে, ভালোই জেনারেট করছে। আচ্ছা, এবার খরচা যদি দেখি কোম্পানি কীরকম খরচা করছে, 36,270, 32,264, 36,155, 32,420, 34,706 কোটি টাকা, ঠিক আছে। তো যদি আমি তুলনা করি, কোম্পানির রেভিনিউ বেশি জেনারেট করছে, সেই তুলনায় কিন্তু কোম্পানির এক্সপেন্সেস যেটা আছে সেটা কিন্তু কম হচ্ছে, ঠিক আছে। তার মানে সেটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, এবার প্রফিট দেখবো কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি, ঠিক আছে। নেট প্রফিটটা যদি চেক করি, তাহলে দেখুন এখানে হচ্ছে 5,265, 8,512, 13,797, 14,167 কোটি টাকা। তার মানে কি হচ্ছে, কোম্পানি বছরের পর বছর কিন্তু প্রফিটটা ক্রমশ বেড়েই চলেছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। তাহলে কোম্পানির বিজনেস নিয়ে কোনো প্রবলেম নেই, বিজনেস কিন্তু ঠিকঠাকই চলছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি ব্যালেন্স শিটটা চেক করি, প্রথমে দেখবো কোম্পানির গচ্ছিত সম্পদ মানে রিজার্ভস কত আছে, 89,964 কোটি টাকা। তো ভালো। আচ্ছা, ধার বাকি, ব্যাংকিং সেক্টর ধার বাকি বেশি থাকবে, আপনাদের বারবার বলেছি আমি, ঠিক আছে। তো সেদিক দিয়ে কোনো চিন্তা নেই। কত আছে, 12,51,568 কোটি টাকা কোম্পানির কাছে বোরিং বা ধার বাকি আছে, 12 লক্ষ কোটি টাকা কোম্পানির কাছে বোরিং আছে। আচ্ছা, এইবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা দেখুন 14 লক্ষ আছে। তার মানে ঠিকঠাক আছে, একদম 14 লক্ষ আছে। তার মানে বড়োইং এর থেকে কিন্তু টোটাল অ্যাসেটটা বেশি, কোম্পানি ধার বাকির থেকে কিন্তু কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বেশি। তার মানে এটা ভালো দিক, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কত আছে, 14,1,996 কোটি টাকা। আর সেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে অ্যাসেট কি হচ্ছে, কোম্পানি ক্রমশ বছরের পর বছর বেড়েছে। তার মানে কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, ফান্ডামেন্টাল কিন্তু ওকে, কোম্পানিটা একদম রাইট কোম্পানি ইনভেস্ট করার জন্য, ওকে। এইবার দেখুন যেটা বলছিলাম, এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখুন সবাই কিন্তু ইনভেস্ট করেনি। এখানে কারা কারা ইনভেস্ট করেছে, প্রোমোটার, এফআইস, ডিআইস আর হচ্ছে পাবলিক। কি ইনভেস্ট করেছে, প্রোমোটারদের কাছে হোল্ডিং কেমন আছে, প্রোমোটারদের কাছে আগে যা ছিল এখনও তাই আছে, 74.76%, ঠিক আছে। আচ্ছা, এফআইসরা কী করেছে, এফআইসরা দেখুন অল্প মাল ইনভেস্ট করেছে, ওরা কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। আগে ছিল হচ্ছে 6.75%, এবার বেড়ে কত হলো, 7.37% হচ্ছে ইনভেস্টমেন্ট তাদের বাড়লো, ঠিক আছে। তার মানে কি, ফরেনার ইনভেস্টার কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে, ওরা কিন্তু ইনভেস্ট করেছে। আর ডিআইসরা কী করেছে, ডিআইসরা একটু অল্প জাস্ট সামান্য পরিমাণে কিন্তু মাল বিক্রি করেছে। কত আছে, এখন আছে ওদের কাছে 11.38%, তাও সেটাও কিন্তু খুব কম নয়, ঠিক আছে। তাহলে এফআই ডিআইসদের কাছে মাল আছে, কিন্তু পাবলিকের কাছে দেখুন মাল খুব কম। পাবলিকের কাছে কত আছে, 6.50%, অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে ওরা, ঠিক আছে, পাবলিক। দেখিয়ে দিলাম মোটামুটি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এফআইডিএস
মানে যে দাদা প্রশ্ন করেছিলেন সেই দাদার উদ্দেশ্যে বলছি, দেখুন আপনি যদি আপনার খালি কমেন্টের উত্তরটা দেখে চলে যেতেন তাহলে কিন্তু এই জিনিসটা জানতে পারতেন না, ঠিক আছে? ওই জন্যই সবাইকে বলি আমি পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু জানতে পারবেন। আচ্ছা, এই এফআইসরা কারা কারা ইনভেস্ট করেছে, মানে ফরেন ইনভেস্টররা, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন কিভাবে। এই দেখুন প্লাস সিম্বলটা আছে, এই প্লাস সিম্বলগুলোতে ট্যাপ করলে কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন। দেখুন আপনাদের দেখাচ্ছি, ট্যাপ করলাম, তো এখানে দেখুন ডেটা সেরকম নেই, ঠিক আছে, দেখানোর মতো। এই দেখুন ডিআইসি যদি আমি ট্যাপ করি, দেখুন ডিআইসিটা দেখুন, এই দেখুন এলআইসি ইনভেস্ট করেছে, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া, এলআইসি, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, মানে বুঝতে পারছেন সব টপ মানে বড় বড় কিন্তু ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করেছে, ডোমেস্টিক ইনভেস্টর, বড় বড় ইনভেস্টর এরা, ঠিক আছে। এরা কিন্তু খুব মানে ভালো অ্যানালিসিস করে তারপরেই আর কি ইনভেস্ট করে। বিশেষ করে আমার এলআইসির কথা যদি বলি, এলআইসি কিন্তু খুব মানে অ্যানালিসিস করে তারপরে গিয়ে কোনো শেয়ারে কিন্তু ইনভেস্ট করে। তাহলে এলআইসি যেখানে ইনভেস্ট করেছে সেই সব শেয়ার কিন্তু মানে নিশ্চিন্ত মানে ভালো, সেটা বোঝা যায়, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আপনারা ডিটেলসটা দেখে নিতে পারবেন, আমি দেখিয়ে দিলাম কিন্তু, ওকে। আচ্ছা, এইবার ইউনিয়ন ব্যাংকের আমি হচ্ছে রিটার্নগুলো দেখাচ্ছি। শেয়ারটা যদি 1 বছরের রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে দেখুন 30.55% 1 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের একবার রিটার্নটা দেখাই, 5 বছরে দেখুন 99% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এই দেখুন আস্তে 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 উপরের দিকে উঠে এখন কিন্তু একটা নিচের লেভেল ধরেছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি যবে থেকে আইপিও এসছে ম্যাক্সিমাম, তবে থেকে দেখুন 669% কিন্তু রিটার্ন দিয়েছে, ওকে। এবার দেখুন এইরকম টপ উঠেছিল, একটা এরকম টপ উঠে কিন্তু অল্প কিন্তু কারেকশন হয়েছে, কারেকশন হয়ে আবার কিন্তু একটা রিভার্স যাচ্ছে, ওপরের দিকে একটা যাওয়ার কিন্তু আশঙ্কা আছে। এখন দেখুন নিচের দিকে একটু নেমেছে, এরকম জায়গায় যদি দাম দেখেন মোটামুটি, তো দামটা যদি দেখি মোটামুটি দেখুন এই যে মোটামুটি 391 টাকা হয়, 391, 92 কি 400 টাকার কাছাকাছি কিন্তু দাম ছিল, ঠিক আছে। আর একবার ভালো করে একটু ধরার চেষ্টা করবো, তো এরকমই মোটামুটি, ঠিক আছে। এই দেখুন মোটামুটি এই 391 ধরুন আপনি, তো এই লেভেলটা কিন্তু আসবেই, ঠিক আছে। একটা টাইমে কিন্তু এই লেভেলটা আসবেই, কিন্তু মানে আপনাকে হোল্ড করতে হবে, আপনাকে টাইম দিতে হবে। এবার দেখুন যেখানে আর কি লং টাইমে কিন্তু মানে লং টাইমে না, ম্যাক্সিমামে, সরি লং টাইমে না, ম্যাক্সিমামে কি রিটার্ন বেশি আছে, সেই তুলনায় 5 বছরের রিটার্নটা কিন্তু কম আছে তুলনামূলকভাবে। তার মানে কি, তার মানে কিন্তু পোটেনশিয়াল প্রচুর হাই আছে ওপরের দিকে যাওয়ার, ঠিক আছে। এখন কারেকশন হয়েছে, নিচের দিকে নেমেছে, তো টেনশনের কোনো কারণ নেই। এর শেয়ারটাতে আপনি এসআইপিও করতে পারেন, ঠিক আছে, অল্প অল্প করে প্রত্যেক মাসে মাসে যদি কিনতে পারেন তাহলেও কিন্তু ভালো হয়। আচ্ছা, এবার 1 মাসে যদি আমি চার্ট প্যাটার্ন খুলে আমি যদি জায়গার কথাটা দেখাই, টপ কত আছে, এইখানে টপ ছিল, এইখান থেকে দেখুন এখন কিন্তু মোটামুটি 7.46% কিন্তু শেয়ারটা নিচের দিকে নেমেছে। তার মানে কি শেয়ারটা মোটামুটি 7% মানে 7.5%-এর কাছাকাছি নিচের দিকে নেমেছে, মানে কিন্তু চান্স আছে, সুযোগ আছে, শেয়ারটাও ভালো আছে। তো আপনি যদি ইনভেস্ট করতে চান লং টাইমের জন্য বলুন বা এসআইপির জন্য বলুন, দুটোর জন্য কিন্তু এখন সুযোগ সুবিধা দুটোই ভালো আছে। আমি দেখিয়ে দিলাম, এবার আপনিও নিজে একবার ভেরিফাই করে নেবেন। যদি কোম্পানির বিজনেস আপনার ভালো লাগে, আমি তো দেখিয়ে দিলাম বিজনেস, তবুও যদি আপনি ভেরিফাই করে নেবেন, যদি আপনার নিজের পার্সোনাল আর কি বিজনেস ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখন ইনভেস্টমেন্ট করতে পারেন, জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা আছে, ঠিক আছে। ওকে, তো এই কমেন্টটা হয়ে গেল। নেক্সট কমেন্ট এক দাদা ভাই করেছে, তিনি কি বলছে, সিএসবি ব্যাংক সম্পর্কে, ঠিক আছে। তো সিএসবি ব্যাংকটা আমি দেখাচ্ছি, এটা দাদা ভাই না দিদি ভাই আমি বুঝতে পারলাম না নামটা কি আছে। তো আমি আপনার শেয়ারটা দেখিয়ে দিচ্ছি, আপনার কমেন্ট যে করেছেন আপনি শেয়ারটা দেখিয়ে দিচ্ছি আমি। তো সিএসবি ব্যাংকের আগে ব্যবসা দেখবো, ঠিক আছে। ব্যবসা দেখার আগে এখন দাম দেখবো মোটামুটি কত আছে, 325 টাকার কাছাকাছি দাম আছে। রিসেন্টলি কিন্তু কি হয়েছে, একটা লোয়ার সার্কিট মেরেছে শেয়ারটা, কোম্পানি মার্কেট ক্যাপ 5,639 কোটি টাকা, তার মানে কোম্পানিটা একটা স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে কোম্পানি আমি ব্যবসা দেখবো, প্রফিট লস সেকশানে আসলাম, রেভিনিউ দেখবো, ঠিক আছে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট, ওকে। চলুন রেভিনিউটা দেখি। রেভিনিউটা যদি আমি 2021 সাল থেকে দেখি, কোম্পানির 1,872 কোটি, 2,038 কোটি, 2,320, 2,980, 3,076 কোটি টাকা। তো ঠিক আছে, বছরের পর বছর বাড়ছে রেভিনিউ। খরচা খরচা কেমন করছে, 911, 748, 873, 1,244, 1,373 কোটি টাকা। তো যদি আপনি তুলনা করেন তাহলে কোম্পানির রেভিনিউ বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা বা এক্সপেন্সেস কম, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু ভালো দিক, সুন্দর দিক আছে। আচ্ছা, এইবার যদি নেট প্রফিটটা যদি চেক করি, কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছিল, তাহলে সেটা হচ্ছে 218, 458, একটু বেড়েছে, 547, 567, 548 কোটি টাকা। এটা টিটিএমে, মানে কি এখনও আর কি বছরের রেজাল্ট আসা বাকি আছে, ঠিক আছে, এখনও তো বছর রানিং আছে। তো আশা করি বেড়ে যাবে, এটাই আমার এক্সপেকটেশন। তো কোম্পানি প্রফিট কিন্তু বাড়ছে, ঠিক আছে, বছরের পর বছর কোম্পানি প্রফিট বাড়ছে, মানে কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ভবিষ্যৎ দেখি কোম্পানির, রেভিনিউ কী আছে, এই সরি রিজার্ভস কী আছে কোম্পানির কাছে।
রিজার্ভস আছে এখন কোম্পানির কাছে 3,630 কোটি টাকা। আচ্ছা, ধার বাকি কত আছে? ধার বাকি আছে 31,476 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বরোয়িংস আছে। ঠিক আছে, সমস্যা নেই, 31,000 কোটি টাকা কোম্পানির কাছে বরোয়িং আছে, কিন্তু টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখুন কত আছে, 36,056 কোটি টাকা। তাহলে কি বরোয়িং এর থেকে বেশি আছে? তার মানে চিন্তার কোনো কারণ আছে? না, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আর সেটা দেখুন, এই অ্যাসেটটা কিন্তু বছরের পর বছর ক্রমশ কি হচ্ছে, অ্যাসেট কিন্তু বছরের পর বছর ক্রমশ বাড়ছে। তার মানে কি বোঝা গেল, ফান্ডামেন্টাল কেমন কোম্পানিটা, ওকে কোম্পানি, কোম্পানিটা কিন্তু রাইট কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, এইবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখবো। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার্সরা কি করেছে, প্রোমোটার্সরা কিন্তু মাল সেল করেছে। ঠিক আছে, অনেকটা পরিমাণে মাল কিন্তু সেল করে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এফআইসরা কি করেছে, এফআইসরা কিন্তু সেই মালটা কিনে নিয়েছে, ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। এখন কত আছে, এখন আছে 12.42%। আচ্ছা, ডিআইসরা কি করেছে, ডিআইসরাও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, এখন আছে কত, 18.71%। পাবলিক সেক্টর কি করেছে, পাবলিক সেক্টর অল্প পরিমাণে বিক্রি করেছে, এখন আছে 26.34%। আচ্ছা, এবার আসছে আদার্স। আদার্স কি হয়েছে, আদার্স হচ্ছে অল্প পরিমাণে বিক্রি করেছে, এখন আছে 2.54%। আচ্ছা, এই আদার্স মানে কি, আদার্স মানে ধরুন অনেক মিউচুয়াল ফান্ড ফান্ড এগুলোর মধ্যে অনেক শেয়ার থাকে, তো তো সেগুলোর মধ্যেই কিন্তু হচ্ছে আদার্স হচ্ছে সেরকমই একটা, মানে সেরকমই তারা হচ্ছে ইনভেস্ট করে। ঠিক আছে, আদার্স মানে ওটাই বোঝায়। ওকে। আচ্ছা, তো মোটামুটি আমি দেখিয়ে দিলাম সিএসবি ব্যাংকের ক্ষেত্রে। তো সিএসবি ব্যাংক কিন্তু ঠিকঠাক আছে, রাইট কোম্পানি আছে। এইবার দেখবো রিটার্ন, শেয়ারটা কেমন রিটার্ন দিচ্ছে সেটা দেখবো। তো যদি 1 বছরে আমি শেয়ারটা রিটার্ন দেখি, তাহলে 1 বছরে দেখুন মাত্র 0.2%, কিন্তু 0.02% রিটার্ন দিয়েছে। কিন্তু শেয়ারটা দেখুন, শর্ট টাইমে আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন, তাহলে দেখুন কতবার আপনাকে রিটার্ন দিয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি ধরে দেখাই একটা রিটার্ন আপনাদের, যদি মোটামুটি ধরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, 31% রিটার্ন দিয়েছে, কিন্তু আপনি 1 বছর ধরে হোল্ড করে রাখলে কোনো রিটার্ন পেতেন না। 31% রিটার্ন দিয়েছে কত দিনে, নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। বুঝলেন? তাহলে তাহলে কিন্তু শেয়ারটা আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, লং টাইমের জন্য দেখি কীরকম হবে। প্রথমে 5 বছরের রিটার্নটা দেখবো। 5 বছর কতটুকু রিটার্ন দিয়েছে, 18.45%, কিন্তু 5 বছর রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম যবে থেকে আইপিও এসছে, তো সেরকমই রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এখনও কিন্তু 5 বছর কমপ্লিট হয়নি। তো ফান্ডামেন্টাল অনুযায়ী কিন্তু, মানে বিজনেস অনুযায়ী কোম্পানি কিন্তু ঠিকঠাক আছে। ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, শর্ট টাইমের জন্যও করতে পারেন, কোনো সমস্যা নেই। শর্ট টাইমের জন্য করতে হলে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে নেবেন। যারা জানেন না রিভার্স ফর্মুলা কি, তাদের জন্য বলছি, রিভার্স ফর্মুলা হচ্ছে এমনই একটা ফর্মুলা, যে কোম্পানি যদি রাইট হয়, শেয়ারটা যদি ঠিকঠাক থাকে, কোম্পানি ব্যবসা যদি ভালো হয়, তাহলে সেই শেয়ার থেকে শিওর প্রফিট করা যায় শর্ট টাইমে। সেই ফর্মুলা হচ্ছে রিভার্স ফর্মুলা। যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি, ডিসক্রিপশন বক্সে দেখুন রিভার্স ফর্মুলার লিঙ্ক আছে। আপনারা এই ভিডিওটা দেখার পরে কিন্তু রিভার্স ফর্মুলাটা শিখে নিতে পারেন। ঠিক আছে, চেক করে নিতে পারেন। আচ্ছা, শর্ট টাইমে শেয়ারটা প্রফিট দেবে, লং টাইমেও হোল্ড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন, কোম্পানি আপনি, বারবার আমি সবাইকে বলি, কোম্পানি আপনি কিন্তু বিজনেসের ওপরে আর কি, মানে ডিপেন্ড করবেন সবসময়, কিন্তু বিজনেসের ওপরে কিন্তু ভরসা করবেন, বিজনেসের ওপরে ইনভেস্ট করবেন। এবার দেখুন, কোম্পানি বিজনেস ভালো যাচ্ছে, তাহলে আপনি কিন্তু লং টাইমের জন্য হোল্ড করে রাখতেই পারেন, কোনো টেনশন নেই। ঠিক আছে, এখন যেহেতু 5 বছর হয়নি শেয়ারটা, তো সেই কারণে কিন্তু সেরকম বিরাট একটা হিউজ একটা প্রফিট এক্সপেক্ট আমরা কোনো দিনই করবো না। ঠিক আছে, বলে দিলাম। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, মোটামুটি টপ কিন্তু বানিয়েছিল 1 মাসে, এরকম জায়গাতেই মোটামুটি টপ বানিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো টপ থেকে যদি দেখি মোটামুটি, তো টপ থেকে মাত্র এখন 2.2% আর কি নিচে আসে, কারেকশন হয়েছে। তার মানে কি এখন ইনভেস্টের জায়গা আছে? না, ফ্রেশ এন্ট্রি কিন্তু এখন নেওয়া যাবে না। ঠিক আছে, মোটামুটি শেয়ারটাকে এই টপ লেভেল থেকে 4 থেকে 5% কারেকশন হতে দিন। কারেকশন যখন মোটামুটি হবে, দেখতে পারবেন 1 মাসের এরকম চার্ট প্যাটার্ন খুলে দেখে নেবেন, চেক করবেন। যখন মোটামুটি 4 থেকে 5% কারেকশন হবে, তখন কিন্তু অল্প করে শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, দেখুন আমি স্ট্র্যাটেজিও বলে দিলাম, আমি বলে দিলাম যে এখন জায়গা আছে নাকি, এন্ট্রি নেওয়া যাবে নাকি। ঠিক আছে, তো সেই মতো এবার কিন্তু প্রপার প্ল্যানিং করুন। ওকে, আমি আপনাদের প্রপার শেখানোর চেষ্টা করি, ওই জন্যই কিন্তু আমি এই, মানে চার্ট প্যাটার্ন খুলে খুলে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু জাস্ট আপনাকে শেয়ারটা দেখিয়েই কিন্তু ওই ফান্ডামেন্টাল চেক করে বলে দিতে পারতাম না শেয়ারটা ভালো, আপনি ইনভেস্ট করতে পারেন। তারপর দেখুন এরকম টপ লেভেলে গিয়ে একটা ইনভেস্ট করে দিলেন, তারপরে কিন্তু শেয়ারটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, আপনি এখন লসের মধ্যেই ভুগছেন। তো এটা আমি কোনোদিনই চাই না, ওই কারণে আপনাদের প্রপার গাইড করার জন্যই কিন্তু আমি রিটার্নটা খুলেও দেখিয়ে দিলাম। এখন কিন্তু ইনভেস্টের জায়গা নেই। কখন ইনভেস্টের জায়গা আসবে, এরকম টপ লেভেল থেকে মোটামুটি 4 থেকে 5% যখন কারেকশন দেখবেন, তখন কিন্তু একটা ইনভেস্টমেন্টের, মানে চিন্তা কিন্তু করতে পারেন। ওকে, দেখিয়ে দিলাম। আচ্ছা, তো এই কমেন্টটা হয়ে গেল। এবার নেক্সট কমেন্ট দেখবো আমরা। পিভট পিভট পয়েন্টের কথা আপনি বলেছেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে কিভাবে রাইট প্রাইস অ্যান্ড এন্ট্রি নেব সেটা নিয়ে একটু বলে দিন ডিটেলসে। ডিটেলসে বলে দিতে পারি, কিন্তু ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে দাদা।
আচ্ছা, আমি দেখিয়েছিলাম টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে করতে হয়, তার একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম, ঠিক আছে? আপনি যদি না দেখে থাকেন, আমি দেখুন ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়েছি, ঠিক আছে? সেই প্লেলিস্টের মধ্যে ঢুকুন আপনি, ওইখানে দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসের যে ভিডিওটা আছে, ওখানে দেখুন আপনি থাম্বনেল দেখলেই বুঝতে পারবেন, অথবা আপনি দেখুন মানে একটুখানি নামটা দেখে নেবেন, টেকনিক্যাল অ্যানালিসিস বলে আসে, তো ওই ভিডিওটা একটু দেখে নিন কাইন্ডলি, আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। অথবা আপনি যদি খুঁজে না পান, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ফেসবুক পেজে গিয়ে আপনি লাইক করুন, ফেসবুক পেজটাকে ফলো করুন, ফলো করে আপনি একটা মেসেজ করুন, ঠিক আছে? যে আপনি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল জানতে চান পিভট পয়েন্ট থেকে, যে মেসেজটা আপনি করেছেন এখানে, ওটা আপনি ফেসবুক পেজে গিয়ে মেসেজ করুন, ঠিক আছে? আমি আপনাকে মেসেজের মধ্যে কিন্তু ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ওকে? ওইখানে আমি একদম ডিটেলসে ভালো করে প্রপার বুঝিয়েছি। এখন বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্যই বললাম যে আপনি মানে সব থেকে ভালো হবে আপনি ফেসবুক পেজে গিয়ে একবার এসএমএস করুন, আমি কিন্তু আপনাকে লিঙ্কটা দিয়ে দিতে পারবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ওকে? আচ্ছা, নেক্সট কমেন্ট। খুব সুন্দর, ধন্যবাদ দাদা। ভালো লেগেছে আপনার, এটাই আমার ভালো লেগেছে। কেন কি আপনারা প্রপার আর কি শিখুন, আমি এটাই চাই। আমার তো একটাই মোটো, আপনারা সবাই জানেন কি, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। এটাই আমার হচ্ছে মোটো। তো এই মোটোটা যখন আমার পূরণ হচ্ছে, ব্যাস আমি স্যাটিসফাই। আমার কোনো টাকা পয়সা আপনাদের কাছে কিছুই যায় না। কেন কি শেয়ার মার্কেট থেকে যথেষ্ট টাকা করা যায়। ঠিক আছে? তো আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটুকু চাই, ব্যাস। ভালোবাসার আশীর্বাদ। এই দুটো জিনিস চাই, এই দুটো জিনিস দিলেই হবে। আচ্ছা, নেক্সট কমেন্ট। ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স আর কোচিং শিপইয়ার্ড সম্পর্কে একটু বলবেন? ধন্যবাদ। ঠিক আছে, চলুন। আপনার এই ম্যাজাগন ডক দুটোই ভালো শেয়ার, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তবু আপনি যখন কমেন্ট করেছেন, আপনি হয়তো নতুন ভিউয়ার্স, ঠিক আছে, নতুন মেম্বার হয়তো সম্ভবত। আমি তো সাবস্ক্রাইবার বা ভিউয়ার মনে করি না। সরি, ভিউয়ারটা ভুল করে বলে ফেললাম। আমি অ্যাকচুয়ালি মেম্বার্স মনে করি। তো আপনি হয়তো নতুন মেম্বার্স, আপনি এই দুটো শেয়ার সম্পর্কে আমার দেখেন অ্যানালিসিস, তো আমি দেখিয়ে দিচ্ছি, দুটো শেয়ার সম্পর্কেই দেখিয়ে দিচ্ছি। দুটোই কিন্তু ডিফেন্স সেক্টরে কাজ করে, খুব ভালো মানে খুব ভালো সেক্টরে কাজ করে। আর ডিফেন্স সেক্টর ছাড়া কিন্তু কোনোদিন মানে গ্রোথ হবে না। ভারতবর্ষের জিডিপি কিন্তু ডিফেন্স সেক্টরের উপর অনেকটা ডিপেন্ড করে। তো এই সেক্টরটা মানে যে ডুবে যাবে বা বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু না। তো খুব ভালো দুটো স্টক আপনি নাম করেছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, তো দেখা যাক ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সটা কী আছে, দেখা যাক, ঠিক আছে? এখন দাম কত আছে? এখন দাম আছে 4,315 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 87,000, 30 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, তো এবার যদি কোম্পানি ব্যবসা দেখি, 2021 সাল থেকে কোম্পানির বিক্রি দেখবো, সেলস দেখবো। 4,048, 5,733, 7,827, 9,467, 9,651 কোটি টাকা। ঠিক আছে? তো ঠিক আছে, কোম্পানির সেলস কিন্তু বছরের পর বছর বাড়ছে ক্রমশ। আচ্ছা, খরচা কীরকম করছে? 3,822, 5,292, 7,027, 8,051, 7,769 কোটি টাকা। ঠিক আছে? আচ্ছা, তো যদি আমি তুলনা করি, কোম্পানি কিন্তু সেলস বেশি, সেই তুলনায় এক্সপেন্সেস কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। ঠিক আছে? এবার প্রফিটটা দেখি কীরকম কামাচ্ছে কোম্পানি। তো নেট প্রফিট যদি চেক করি, তাহলে সেটা হচ্ছে কত? 611, 1,119, 1,937, 2,319 কোটি টাকা। তো প্রফিট কী হলো? বছরের পর বছর কোম্পানি ক্রমশ কিন্তু প্রফিটটা বাড়ছে। তার মানে কি বলা যেতে পারে? কোম্পানির বিজনেস বা ব্যবসা ভালোই চলছে। আচ্ছা, এইবার যদি কোম্পানির ব্যালেন্স শিট চেক করি, ভবিষ্যৎ কোম্পানির কী আছে, রিজার্ভস কত আছে কোম্পানি এখন? 6,042 কোটি টাকা। ধার বাকি দেখুন, নেই, প্রায় ডেপ্থ ফ্রি কোম্পানি। 1 কোটি টাকা মাত্র হচ্ছে ধার বাকি। ঠিক আছে? তাহলে প্রায় ডেপ্থ ফ্রি, একদম ডেপ্থ ফ্রি কোম্পানি। আচ্ছা, সেই কারণে কি কোম্পানি যদি টোটাল অ্যাসেটটা আমি চেক করি, তাহলে সেটা কত আছে? 29,463 কোটি টাকা। দেখুন, আগের বছরের থেকে একটু জাস্ট বিক্রি হচ্ছে। ঠিক আছে? এখান থেকে কিন্তু আবার বেড়েছে, মানে লাস্ট 3 বছর ধরে কিন্তু একটু বিক্রি হচ্ছে। তাছাড়া কিন্তু শেয়ারটা মানে তার আগে কিন্তু মোটামুটি বাড়ছিলই। ঠিক আছে? তো সেখানেও টেনশনের কোনো কারণ নেই। কী হয় কি, মাঝে মধ্যে ধরুন এমন অনেক জায়গায় মানে কোম্পানি দোকান ফোকান খুলে রাখে, যেখানে আর কি কোনো লোকজন কাস্টমার যায় না। তো সেসব জায়গায় তো রেখে খুলে লাভ নেই। তো সেগুলো কিন্তু মাঝে মধ্যে বিক্রি করে দেয় কোম্পানি। তো ওই কারণে কিন্তু কোম্পানি অ্যাসেট মাঝে মধ্যে বিক্রি করে। তো সেটা কিন্তু কোম্পানি বিজনেসের ভালোর জন্যই করে। তো টেনশনের কোনো কারণ নেই, কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাক আছে। ওকে? আচ্ছা, এবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রোমোটার্সরা কী করেছে? প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটা মোটামুটি সেমই রেখে দিয়েছে, একই আছে, 84.83%। এবার দেখুন, এই আরবিআইয়ের একটা, আরবিআই কেন বলছি, সরি, সেবির একটা গাইডলাইন আছে। কি গাইডলাইন? যে কোনো শেয়ারে কিন্তু প্রোমোটার হোল্ডিং কিন্তু বেশিরভাগ মানে ম্যাক্সিমাম আর কি 75% থাকতে হবে। একটা সময় আসে, ঠিক আছে? একটা সময়ের পরে তাকে কিন্তু 75%-এর বেশি তারা রাখতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে সেবির একটা গাইডলাইন আছে। তো যখন এটা বিক্রি হবে, মানে বুঝতেই পারছেন, যখন বিক্রি হবে তখন ব্লক ডিল হবে বেসিক্যালি। তো ব্লক ডিল হলে কী হবে? এফআইএস ডিআইএসরা এরা কিন্তু মোটামুটি নিজেদের মধ্যে ব্লক ডিল করে কিন্তু কিনে নেবে। ঠিক আছে?
তো তখন যখন কিনবে তখন কিন্তু শেয়ারটা উপরের দিকে যাবে, এটা তো বুঝতেই পারছেন। তো এখন আপনার কাছে সুযোগ সুবিধা সবই আছে। এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প পরিমাণে ইনভেস্ট করেছে, ডিআইসরা ওরাও কিন্তু অল্প পরিমাণে ইনভেস্ট করেছে, পাবলিক পাবলিক কিন্তু অল্প বিক্রি করেছে, পাবলিক মালটা বিক্রি করেছে, বড় প্লেয়াররা গিয়ে কিন্তু মালটা কিনেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমি রিটার্ন দেখাবো শেয়ারটার। তো যদি 1 বছরের রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে দেখুন শেয়ারটা 109% 1 বছরের রিটার্ন দিয়েছে। আচ্ছা, তো যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে কত? 5 বছরে 2463.52% হচ্ছে 5 বছরের রিটার্ন দিয়েছে শেয়ারটা। আচ্ছা, এবার যদি যবে থেকে আইপিও এসছে মানে ম্যাক্সিমামে যদি দেখি, তাহলে হচ্ছে 2463% কিন্তু রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন শেয়ারটা কিন্তু 5 বছর হয়নি এখনও। ঠিক আছে, মার্কেটে এসছে মানে আইপিও আর কি লিস্টেড হয়েছে। তো যথেষ্ট সুন্দর আর কি রিটার্ন দিয়েছে। আর দেখুন গ্রাফটা দেখুন ক্রমশ কিন্তু ওপরের দিকে, যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন রিসেন্টলি একটুখানি নিচের দিকে নেমেছে এই জায়গাটায়। ঠিক আছে, তো সেটা দেখছি আমরা। তো যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, তো দেখুন এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এখন কিন্তু একটু কারেকশন হয়েছে। তো শেয়ারটা আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, বাট শর্ট টাইমেও দেখুন কিন্তু প্রপার একটা প্রফিট দিচ্ছে। যদি আমি প্রফিটটা ধরে দেখাই 1 মিনিট, এই দেখুন প্রফিটটা যদি ধরে দেখায়, তাহলে 209% প্রফিট দিয়ে দিয়েছে। কত দিনের মধ্যে? মার্চ থেকে জুলাই মাসের মধ্যে। ঠিক আছে, 209% মার্চ থেকে জুলাই মাসের মধ্যে মানে রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এবার একটুখানি কারেকশন হয়েছে। বুঝতে পারলাম, তাহলে এত সুন্দর একটা রিটার্ন দিয়েছে, তার মানে বুঝতেই পারছেন শর্ট টাইমে ভালো আপনার প্রফিট করে দিতে পারবে শেয়ারটা। ঠিক আছে, আপনি একটা একটা করে শেয়ার কিনতে, যখন এরকম নামবে, এখান থেকে ধরুন এত অব্দি মোটামুটি 4% আর কি কারেকশন হয়েছে, এখানে একটা শেয়ার কিনুন। আবার এখান থেকে এত দূর মোটামুটি 4% হয়েছে, এখানে আবার একটা শেয়ার কিনুন, অ্যাভারেজ করুন শেয়ারটা। ঠিক আছে, তো ওইটা কিন্তু প্রপার আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং হতে পারে। আচ্ছা, এইবার যদি আমি এখন অবস্থা দেখাই, পজিশন দেখাই, 1 মাসের টপ ছিল এরকম জায়গায়, 1 মাসের টপ থেকে এখন কিন্তু মোটামুটি 13.81% শেয়ারটা কারেকশন হয়েছে। তার মানে জায়গা ভালো আছে, সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে শেয়ারটা। চাইলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, যদি ইনভেস্ট করতে চান। শর্ট টাইমের জন্য যদি ইনভেস্ট করতে চান খুব ভালো হবে। ঠিক আছে, এখন কিন্তু জায়গাটাও ভালো আছে, আপনি চাইলে কিন্তু এখন ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার দেখবো কোচিন শিপইয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, তো কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এবার দাম যদি দেখি 1813 টাকা আছে। রিসেন্টলি কি হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 47,687 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা, এবার কোম্পানি ব্যবসা দেখবো। প্রফিট লস সেকশনে আসলাম, এখানে আছে কোম্পানি বিক্রি দেখবো 2021 সাল থেকে 2819, 3190, 2200, 2330, 3645, 3911 কোটি টাকা। তো খরচা যদি দেখি কোম্পানি 2092, 2555, 2057, 2760, 2936 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানি কিন্তু সেলস বেশি, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেস কম। তার মানে এইটা কোম্পানির জন্য একটা ভালোই দিক, সুন্দর দিক আছে। ওকে, এবার প্রফিট দেখবো কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে। কি প্রফিট আছে, নেট প্রফিট কি হচ্ছে, 610, 587, 334, 813, 885। এইখানে কিন্তু একটু কমে গেছিলো, এখানকার থেকে এখানে একটু কমে গেছিলো, আবার এখানকার থেকে এখানে একটু কমেছিল, তারপরে দেখুন আবার হিউজ পরিমাণে কিন্তু বেড়ে গেছে, আবার পরের বছর বেড়েছে। তার মানে কি, কোম্পানি প্রফিট কামাচ্ছে, তার মানে কি চলছে, কোম্পানির বিজনেস কিন্তু ভালোই চলছে। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি আমি ব্যালেন্স শিটটা দেখাই কোম্পানির, রিজার্ভস কত আছে কোম্পানির কাছে এখন, 4,894 কোটি টাকা। আর ধার বাকি আছে 489 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে। ওকে, আচ্ছা, এইবার যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখাই কত আছে, দেখুন 11,880 কোটি টাকা কিন্তু কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা টোটাল অ্যাসেট আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বাড়ছে। তাহলে এটার কিন্তু অ্যাসেট কি হচ্ছে, অ্যাসেট কিন্তু ক্রমশ বাড়ছে কোম্পানির। তার মানে কি বলা যেতে পারে, সব কিছু বিচার করে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল ওকে আছে, রাইট কোম্পানি আছে, ইনভেস্ট করা যেতে পারে। আচ্ছা, এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, প্রোমোটার্সটা কী করেছে, এই দেখুন, ঠিক আছে, এটা কমে গেছে 72%। ঠিক আছে, তো ঠিক আছে, 75 নেমে গেছে, কত আছে এখন, 72.86%। ওরা কিন্তু একই রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প পরিমাণ বিক্রি করেছে, ওদের কাছে এখন আছে 4.94%। আচ্ছা, ডিআইসরা কী করেছে, ডিআইসরা কিন্তু অল্প পরিমাণে ইনভেস্ট করেছে, ওদের কাছে এখন আছে 2.50%। আর পাবলিক সেক্টরের কাছে আছে কী করেছে, ওরা কিন্তু অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, এখন ইনভেস্ট কত আছে, এখন ওদের কাছে ইনভেস্ট আছে 19.71%। ঠিক আছে, আচ্ছা, তাহলে কী করলো, ডিআইসরা বিক্রি করেছে, এফআইসরা বিক্রি করেছে, ডিআইসরা কিনেছে, আর পাবলিকও কিন্তু কিনেছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি রিটার্ন দেখবো শেয়ারটার। তো 1 বছরে যদি দেখি, তাহলে 1 বছরের শেয়ারটা 233.31% রিটার্ন দিয়েছে। ওকে, আচ্ছা, যদি 5 বছরে দেখি, 5 বছরে দেখুন শেয়ারটা 901% রিটার্ন দিয়েছে। এরকম একটা টপ থেকে কিন্তু এখন একটা মোটামুটি ভালো কারেকশন দেখা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি আমি ম্যাক্সিমামে যদি দেখি,
ম্যাক্সিমামে কিন্তু 586%। মানে কি এখানে কি হলো, ম্যাক্সিমামে কিন্তু রিটার্নটা কম আছে, 5 বছরে কিন্তু অলরেডি রিটার্নটা বেশি দিয়েছে। ঠিক আছে, তার মানে শেয়ারটাতে আপনি শর্ট টাইমে কাজ করলে কিন্তু আপনার প্রফিটটা ভালো হবে। ওকে, আচ্ছা শর্ট টাইমে দেখি 6 মাসের চার্ট প্যাটার্ন খুললাম। এই দেখুন একটা রিটার্ন দিয়েছে, এখান থেকে আবার এখন যে একটা নিচের দিকে যাচ্ছে, কারেকশন হচ্ছে, এখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা কত মোটামুটি প্রফিট দিল যদি দেখানোর চেষ্টা করি, 1 মিনিট। এখানে কত কত প্রফিট দিয়েছে দেখুন, এখানেও কিন্তু মোটামুটি 291%, মানে 300%-এর কাছাকাছি কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে। কতদিনে? মার্চ থেকে জুলাই মাসের মধ্যে। তার মানে কি শর্ট টাইমে কিন্তু এখান থেকে আপনি এই শেয়ারটা থেকেও কিন্তু প্রফিট করতে পারবেন, ভালো শেয়ার আছে। ওকে, আচ্ছা জায়গার কথা যদি বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসের টপ কিন্তু এরকম জায়গাতেই। 1 মাসের টপ থেকে যদি এখন অবস্থা দেখি, এই দেখুন মোটামুটি 18% কিন্তু কারেকশন হয়েছে, 18% নেমেছে, তার মানে শেয়ারটাতে কিন্তু চান্স আছে। ঠিক আছে, সব কিছুই দেখিয়ে দিলাম, বিজনেস কোম্পানি তো ভালোই চলছে বুঝতেই পারলেন। তো সব কিছু ভেরিফাই করে কিন্তু কোম্পানিটা রাইট কোম্পানি সেটাও বোঝা গেল। তাহলে কি কোম্পানিটা এখন নিচের দিকে নামছে, মানে কি আপনাকে সুযোগ দিচ্ছে। নিচের দিকে নামছে মানে খারাপ না, কিন্তু নিচের দিকে নামছে মানে কিন্তু এখন সুযোগ দিচ্ছে, এখন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট আপনার বাড়াতে পারেন। ওকে, দেখিয়ে দিলাম, সব রকম স্ট্র্যাটেজি বলে দিলাম, এবার নিজে ভেরিফাই করুন, যেটা সুবিধা হবে সেরকম করবেন। দেখিয়ে দিলাম আপনার কমেন্ট, ঠিক আছে, বলে দিলাম। ওকে, ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য। আচ্ছা নেক্সট কমেন্ট দেখা যাক। ইনফিবিম অ্যাভিনিউ নিয়ে একটু অ্যানালিসিস করবেন প্লিজ। ওকে, ইনফিবিম অ্যাভিনিউ দেখবো, তার আগে এখানে দাদা কি বলছেন, ইরকন আর আইআরএফসি কতটা পড়বে স্যার, এই যে স্যার কথাটা আবার বলবেন না, ঠিক আছে দাদা বলুন, ভাই বলুন, ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে ইরকন আর হচ্ছে আইআরএফসি কতটা পড়বে। দেখুন কতটা পড়বে এইটা কিন্তু আমি কেন মানে কারোর পক্ষেই কিন্তু বলা সম্ভব না যে কতটা পড়বে। আমরা যেগুলো অ্যানালিসিস করি, টেকনিক্যাল বলুন, অ্যানালিসিস যেটা করি আমরা কিন্তু সেটা একটা গেস করতে, আইডিয়া করতে পারি যে এতটা হতে পারে কারেকশন, এতটা নামতে পারে, সেই জিনিসটা আমরা কিন্তু কনফার্ম বলতে পারি না কিন্তু কোনোদিন যে কতটা কারেকশন হবে বা কতটা নিচে নামবে। তো আপনাকে আমি একটা কাজ করতে পারি, আপনাকে আমি পিভট পয়েন্ট দেখাতে পারি। ঠিক আছে, পিভট পয়েন্ট দেখি আপনাকে আমি সম্ভাব্য মানে যে দামগুলো আছে সেই দামগুলো দেখাতে পারি। ঠিক আছে, সেই দামগুলো দেখাচ্ছি আমি। তো আশা করি আপনার যে কোয়ারিটা আছে সেটা আর কি মিটবে। তার আগেই দাদা যে ইনফিবিম অ্যাভিনিউটা জানতে চেয়েছেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, দেখুন। ওকে, ইনফিবিম অ্যাভিনিউর ব্যবসা দেখবো আগে, ঠিক আছে। তার আগে দেখে নেবো এখন দাম কত আছে। এখন দাম আছে 28 টাকা। রিসেন্টলি কি হয়েছে, একটা ভালো নিচে পড়েছে কিন্তু ভালো একটা কারেকশন হয়েছে। শেয়ারটার যদি মার্কেট ক্যাপ দেখি 7,809 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ আছে। আচ্ছা এবার কোম্পানি ব্যবসা দেখবো। ওকে, 2021 সাল থেকে কোম্পানি বিক্রি দেখবো 676, 1,294, 1,962, 3,171, 3,181 কোটি টাকা। তো বছরের পর বছর কি হচ্ছে, কোম্পানি বিক্রি কিন্তু ক্রমশ বাড়ছে। এবার যদি খরচা দেখি 534, 1,149, 1,787, 2,920, 2,912 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানির বিক্রি বেশি সেই জন্য কোম্পানির খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা রাইট দিক। ঠিক আছে, আচ্ছা এইবার যদি কোম্পানি প্রফিটটা দেখি, কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি, নেট প্রফিটটা যদি চেক করি 70, 84, 136, 156, 200 কোটি টাকা। কী হলো তাহলে, প্রফিট কিন্তু ক্রমশ বাড়লো। ঠিক আছে, তার মানে বিজনেস কিন্তু কোম্পানি ক্রমশ ভালোই চলছে। এবার দেখুন বিজনেস তো কোম্পানির ভালোই চলছে, এবার মানে কোয়ারি অনেকেই করছেন, খালি আমার কাছে না, সব অনেক যারা আর কি এরকম করে কন্টেন্ট দেন, ঠিক আছে, শেয়ার মার্কেট সম্পর্কে, তাদের কাছে অনেকের সম্পর্কেই আর কি ইনফিবিম এভিনিউর সম্পর্কে কমেন্ট গেছে, কেন কি এতটা কারেকশন হয়েছে সেই কারণে বলতে পারেন। তো কারেকশন কিন্তু হয়েছে বলে এটা কিন্তু খারাপ যে হয়ে গেল শেয়ারটা, সেটা কিন্তু না, শেয়ারটা তো কারেকশন হবেই। নিফটি ফিফটিও তো ধরুন কারেকশন হয়েছিল, তার মানে কি নিফটি ফিফটি খারাপ না তো, মানে ভারতবর্ষের টপ 50 কোম্পানি নিয়ে সেটা হচ্ছে তৈরি হয়েছে, তাহলে সেটা তো খারাপ না, কারেকশন হলেই খারাপ না। ঠিক আছে, টেনশন করবেন না, আমি ব্যবসা দেখাচ্ছি, স্ট্র্যাটেজিও বলে দেবো, কোনো টেনশন নেই, দেখুন ভালো করে। আচ্ছা ব্যালেন্স শিটটা যদি চেক করি, রিজার্ভস কত আছে কোম্পানির কাছে, 3,179 কোটি টাকা। আর ধার বাকি বা বড়োইং মাত্র 83 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে। আচ্ছা এইবার যদি আমি কোম্পানির প্রফিট দেখাই, এই টোটাল অ্যাসেট দেখাই, মোট সম্পত্তি যদি দেখাই, তাহলে সেটা কত আছে, 5,216 কোটি টাকা। আর টোটাল সেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ অ্যাসেট বাড়ছে কোম্পানির। তার মানে কি হচ্ছে, কোম্পানির মোট সম্পত্তি বাড়ছে বছরের পর বছর, তার মানে কি দেখলাম আমরা, কোম্পানি ফান্ডামেন্টাল ওকে আছে, কোম্পানিটা রাইট কোম্পানি। আচ্ছা এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, তো প্রোমোটার্সটা কী করেছে, প্রোমোটার্সটা কিন্তু তাদের মালটাকে সেম রেখে দিয়েছে 27.43%। এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু অল্প পরিমাণে ইনভেস্টমেন্টটা সেল করেছে। ঠিক আছে, ওরা কিন্তু কমিয়েছে, এখন আছে কত, 6.57%। আচ্ছা ডিআইসরা কী করেছে, ডিআইসরা অল্প পরিমাণে ইনভেস্ট করেছে, 0.09% ওদের কাছে ইনভেস্টমেন্ট আছে, ম্যাক্সিমাম হোল্ডিংটা কিন্তু পাবলিক নিয়ে বসে আছে।
ঠিক আছে, এবার এদের হোল্ডিংটা তো বিক্রি করাতে হবে, তো ওই কারণেও কিন্তু হতে পারে কিন্তু শেয়ারটা একটু নিচের দিকে নামিয়েছে। ঠিক আছে, এখন কত আছে, ওরা কিন্তু ইনভেস্ট করেছে 65.48% কিন্তু এখন ইনভেস্টমেন্ট আছে ওদের। ঠিক আছে, পাবলিকের কথা বলছি। আচ্ছা, এবার দেখুন আদার্স কত আছে, আদার্স কিন্তু সেম আছে 0.44%। ওকে, ইনভেস্টমেন্ট আছে আদার্সে। এইবার দেখুন, এবার একটা একটু মানে প্রবলেম বলুন বা টেনশনের কথা যদি বলি, তাহলে কিন্তু প্রোমোটার্স হোল্ডিংটা কিন্তু অনেকটা কম আছে। ওকে, একটা ছোট শেয়ার, একটা স্মল ক্যাপ কোম্পানি, সেখানে প্রোমোটার্সে অনেকটাই মাল বিক্রি করেছে, তো সেই দিকে একটা টেনশন মানে হতে পারে। তো এখন আপাতত কোনো টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, কেন কি এইচডিএফসি ব্যাংক যদি দেখেন, ওটা লার্জ ক্যাপ কোম্পানি যদিও বা, তো ওটাতেও কিন্তু প্রোমোটার্স নেই, কিন্তু শেয়ারটা কিন্তু নিফটি ফিফটিতে টপ জায়গায় আছে। ঠিক আছে, ব্যাংক নিফটিতেও টপ জায়গায় আছে। তো তাহলে সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তবুও একটা ছোট কোম্পানির যেহেতু আর কি প্রোমোটার্সরা মাল সেল করছে, অনেক কম আসে, তো সেটা একটু চিন্তা থেকেই যায়। তো এখন একটুখানি টেনশনে থাকতেই পারেন। কিন্তু আমি বলবো, এখন যদি আপনি লং টাইমের জন্য শেয়ারটা দেখেন, যেহেতু পেনি শেয়ার, ছোট শেয়ার, স্মল ক্যাপ কোম্পানি, লং টাইমের জন্য আপনি দেখবেন, তো লং টাইমের জন্য আপাতত হোল্ডিং করে রেখে দিন। ঠিক আছে, যতদিন না মোটামুটি কোম্পানির ভেতরে কোনো খবর মানে গন্ডগোল পাচ্ছেন আপনি, ঠিক আছে, ততদিন আর কি হোল্ড করে রাখুন। যদি ভেতরে দেখছেন মোটামুটি ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না, সবাই কাজবাজ ছেড়ে দিচ্ছে কোম্পানি, তো এরকম যদি দেখেন, তাহলে মোটামুটি 30-40% আর কি প্রফিট নেবেন, তারপরে কিন্তু বেরিয়ে আসবেন। ঠিক আছে, এটাই কিন্তু আমার সাজেশন হবে। ওকে, এখন এখন নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন। আমি রিটার্ন দেখাচ্ছি, রিটার্ন দেখে বাকি কথাটা বলছি। তো যদি 1 বছরের রিটার্ন দেখাই শেয়ারটা, তাহলে 1 বছরে দেখুন 55.56% 1 বছরের রিটার্ন দিয়েছে। ওকে, 5 বছরে যদি দেখাই, 5 বছরে দেখুন মোটামুটি 173% রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসছে মানে ম্যাক্সিমামে 149% রিটার্ন দিয়েছে। তার মানে কি 149% রিটার্ন দিয়েছে শেয়ারটা। এবার ম্যাক্সিমামে দেখুন এরকম উপরে উঠতে গেছিলো হট করে উঠে কিন্তু তারপর একটা দুম করে কারেকশন দিয়ে দিয়েছে, দিয়ে একটা একই রেঞ্জের মধ্যে চলছিল, চলতে চলতে তারপর কিন্তু একটু উপরের দিকে উঠেছে শেয়ারটা। ঠিক আছে, তো ছোট শেয়ার, কোনো সমস্যা নেই, টেনশন করবেন না। ঠিক আছে, এখন যদি জায়গার কথা বলি, তো 1 মাসের টপ কোথায়, এরকম জায়গা থেকে মোটামুটি এখন কারেকশন হয়েছে 12.83% কারেকশন হয়েছে 1 মাসের টপ থেকে। তো এতখানি টপ থেকে যদি যতক্ষণ মানে যেহেতু এত পার্সেন্ট কারেকশন হয়েছে, সুতরাং আপনার অনেকেই ভয় ধরার কথা, কোনো টেনশন নেই। কিন্তু এখানে তো মোটামুটি এত যখন নিচে নেমে গেছে, তো আপনার টেনশন করাটা আর কি স্বাভাবিক। তো কিন্তু আমার মতে টেনশন করার কোনো কারণ হয়নি। ছোট শেয়ার, এতখানি কারেকশন হয়েছে, তো এখন কিন্তু আপনার সুযোগ আছে। ঠিক আছে, চান্স আছে এখন কিন্তু, আপনি যদি চান একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন লং টাইমের জন্য। ঠিক আছে, এবার ওই যে বললাম বছর বছর আপনাকে ব্যবসা দেখতে হবে কোম্পানির। ঠিক আছে, ব্যবসা কী দেখবেন, কোম্পানি ইয়ারলি, কোম্পানি কোয়ার্টারলি, এই ব্যবসাগুলো চেক করবেন। যখন দেখবেন ব্যবসাগুলো ঠিকঠাক আছে, ব্যাস আপনার টেনশনের কোনো কারণ নেই। ওকে, এটা বলে দিলাম। এখন কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন নির্দ্বিধায়। ঠিক আছে, আমি বলে দিলাম কীভাবে করতে হবে। এবার যদি বেশি রিস্ক লাগছে, ওই যে বললাম মোটামুটি এখন ইনভেস্ট করে দিন। এবার শেয়ারটা তো ওপরের দিকে যাবে, কেন কি প্রোমোটার এখনও হোল্ডিং আছে, এফআইসরা মাল কিনেছে, টিআইসরাও মাল কিনছে অল্প অল্প করে। তো ওপরের দিকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। যদি ওপরের দিকে যায়, মোটামুটি 30-40% কারেকশন হতে দেবেন, তারপরে প্রফিট হতে দেবেন, তারপরে গিয়ে কিন্তু মালটা বিক্রি করে দিতে পারেন। ঠিক আছে, আর আরেকটা ভালো কথা, এখন যদি আপনি মানে ইনভেস্ট করতে চাইছেন, তবে কিন্তু এই শেয়ারটাতে আমি একদম আপনার সব টাকা ইনভেস্ট করে দেবেন, এটা কিন্তু কখনো করবেন না। ঠিক আছে, মোটামুটি ধরুন আপনার যে টোটাল অ্যামাউন্ট আছে, মানে যে ব্যালেন্স নিয়ে আপনি শেয়ার মার্কেট এসেছেন, তার 1% গিয়ে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। খালি এই শেয়ারটার কথা বলছি, একদম কি সব আমি 100% ইনভেস্ট করে দিলাম, সেটা কখনোই করবেন না। জায়গা ভালো আছে মানে 1% ইনভেস্ট করুন, এগুলো তো পেনি শেয়ার। ঠিক আছে, ওই কারণে বেশি ইনভেস্ট করাটা কিন্তু এখন উচিত না। পোটেনশিয়াল থাকতে পারে, কিন্তু যেটুকু আপনি ইনভেস্ট করবেন এই 1%-এই কিন্তু একদিন মোটামুটি 100% হয়ে যাবে, যদি ফিউচারে আর কি ভালো ব্যবসা দেয় কোম্পানি। ঠিক আছে, তো ওই জন্যই বলছি টেনশনের কোনো কারণ নেই, অল্প পরিমাণেই কিন্তু ইনভেস্ট করবেন। পেনি শেয়ারে সবসময় অল্প ইনভেস্ট করতে হয়। আচ্ছা, এইবার আমি ওই যে দাদা যে দুটো শেয়ারের কথা বলেছিলেন, যে কত নামতে পারে এক্স্যাক্ট তো বলা সম্ভব না। আমি আপনাকে দাদা পিভট লেভেলগুলো দেখিয়ে দিচ্ছি শেয়ার দুটো। তো প্রথম যে শেয়ারটা ছিল সেটা হচ্ছে ইরকন। ঠিক আছে, ইরকন ইন্টারন্যাশনাল। তো ইরকনটা দেখে নিন। আপনাকে যদি আমি পিভট পয়েন্টগুলো দেখাই, ঠিক আছে, তাহলে হয়তো বুঝতে পারছেন এখান থেকে। ওকে,
তো এখন যেমন পিভট পয়েন্ট যদি বলি, পিভট পয়েন্ট কোথায় আছে ইরকনের ক্ষেত্রে 240 টাকা 22 পয়সাতে, ঠিক আছে। এখন এলটিভি মানে লাস্ট টাইম প্রাইস কত আছে, 239 টাকায় হচ্ছে শেয়ারটার এলটিভি চলছে। আচ্ছা, কোথায় সাপোর্ট নিতে পারে শেয়ারটা, এই যে 234 টাকাতে সাপোর্ট নিতে পারে, 231 টাকায় সাপোর্ট নিতে পারে, আবার 226 টাকা অবধি নামতে পারে, ঠিক আছে। এটা কিন্তু পিভট পয়েন্ট বললাম। এবার এইটাই যে গ্যারেন্টি, এটাই যে হবে এরকম কিন্তু কোনো আর কি মানে কেউই বলতে পারবে না, ঠিক আছে। এগুলো আর কি টেকনিক্যাল অ্যানালিসিস থেকে আমরা জাস্ট আন্দাজ করতে পারি। ওকে, আর যদি রেজিস্ট্যান্স কোথায় নিতে পারে, মোটামুটি 243 টাকা, 248 টাকা, 251 টাকায় রেজিস্ট্যান্স নিতে পারে। তো সাপোর্ট কিন্তু এই তিনটে জায়গাতে নিতে পারে, ঠিক আছে। সাপোর্ট মানে এত অবধি নাম কিন্তু মানে দাম কিন্তু পড়ে তারপরে কিন্তু একটা উপরে উঠতে পারে, এইসব জায়গায় পড়ে আবার একটা উপরে উঠতে পারে। তো এটাই বেসিক্যালি পিভট পয়েন্ট বা পিভট লেভেল। আচ্ছা, যে দাদা দেখতে চেয়েছিলেন পিভট পয়েন্ট বা লেভেল, আপনি এই ভিডিওটা থেকেও দেখে নিতে পারেন। দেখুন আমি কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে, পিভট লেভেল বা পিভট পয়েন্ট কীভাবে বুঝবেন। তো এইগুলো হচ্ছে, এইগুলো কিন্তু আপনি মোটামুটি আপনার যে ডিমার্ট অ্যাকাউন্টে আপনি কাজ করেন সেখানে দেখবেন এই টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে কিন্তু এগুলো থাকে, ঠিক আছে। না থাকলে আমি ধানের সাথে কাজ করি, ধানের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। আমি সেটা দেখিয়ে দিলাম আপনাকে। ওকে, আরেকটা যে শেয়ার বলেছিলেন আইআরএফসি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আইআরএফসিটা যদি দেখাই আমি, ঠিক আছে। এখন যদি সাপোর্ট লেভেলগুলোর কথা বলি তাহলে কত আছে, আচ্ছা পিভট পয়েন্ট তার আগে দেখে নেবো। 167 টাকায় পিভট পয়েন্ট আছে, আর লাস্ট টাইম প্রাইস কত আছে, 167 টাকা। তো কোথায় কোথায় সাপোর্ট নিতে পারে, 163 টাকা, 161 টাকা, 158 টাকা, এই তিনটে দামে কিন্তু সাপোর্ট নিতে পারে, নিচে নেমে তারপরে উঠতে পারে এই তিনটে দামের মধ্যে কিন্তু। তো নজরে রাখতে পারেন। যদি রেজিস্ট্যান্সের কথা বলি তাহলে আছে 169, 172, 174 হচ্ছে রেজিস্ট্যান্স, মানে এইসব জায়গায় গিয়ে তারপর আবার সেটা নিচের দিকে নামতে পারে, কারেকশন হতে পারে। তো দেখিয়ে দিলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো এগুলোই কিন্তু বেসিক্যালি মানে এইভাবে আর কি আন্দাজ করতে পারেন যে কোথায় আর কি কীভাবে আর কি দামটা পড়তে পারে, বা কোথায় গিয়ে আর কি দামটা কারেকশন হয় আবার উপরের দিকে উঠতে পারে, বাউন্স ব্যাক করতে পারে, এটা আর কি আন্দাজ করা জাস্ট এইটুকুই। ওকে, তো ভিডিও কিন্তু অনেকটা লেন্দি হয়ে গেছে, তো আমি চাইছি না আপনাদের ভিডিওটা আরও বড় করতে, ঠিক আছে। আপনারা যে কটা কমেন্ট করেছিলেন, ঠিক আছে, মোটামুটি আমি ম্যাক্স টু ম্যাক্স আর কি অ্যান্সার করে দিলাম, ঠিক আছে। আর যে কটা কমেন্ট বাকি থাকলো আমি নেক্সট যখন কমেন্টের ভিডিও দেবো তখন কিন্তু আমি বাদ বাকিগুলো আর কি পুরোটা আর কি কভার আপ করে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই থাকলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের শেখা হয়, ঠিক আছে। যারা যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি, আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ সবই নিয়ে চলে এসেছি। সব কিছুর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আছে, ওখান থেকে চেক করে নিতে পারেন। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু এইরকমই আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে ভিডিও আনবে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।